আজ 18 এপ্রিল শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ষড়যন্ত্র করে ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে। তৃণমূলের প্রকাশ করা স্টিং অপারেশন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। ভিডিওর পর এলো চিঠি, এবার বড় ধাক্কা দিলেন দলের প্রার্থী। ভোটের মুখে হুমায়ুনের মাথায় হাত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। 4 তারিখের পর বোঝানোর হুঁশিয়ারি অভিষেকের। নিশানায় কে? আইপ্যাকের বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির অভিযোগ। সাংবাদিক সাজিয়ে বুথে লোক ঢোকানোর দাবি শুভেন্দুর। অধীরই আমার রাজনৈতিক গুরু, আজীবন মনে রাখবো। বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে বিস্ফোরক বাইডেন। পুরনো চাল ভাতে বাড়ে। অভিমানী রবিকে গাড়িতে তুলে সভায় গেলেন মমতা। টিকিট না পাওয়ার অভিমান কি মিটল? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। স্টিং ভিডিও ষড়যন্ত্র, কালিমালিপ্ত করার চেষ্টা, অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে হুমায়ুন কবির। রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের ঠিক আগে ভাইরাল স্টিং ভিডিও নিয়ে আইনি লড়াইয়ে নামলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত করতে এবং তার ভাবমূর্তি নষ্ট করতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করে ওই ভিডিও তৈরি হয় এবং ভাইরাল করা হয়েছে। এই ঘটনায় যথাযথ তদন্তের দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের অনুমতি পেয়ে তিনি জানান, ভিডিওটি সম্পূর্ণ সাজানো এবং তার বদনাম করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র। ভিডিও সত্যতা যাচাই এবং নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী 22 এপ্রিল বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপাউতর শুরু হয়েছে। তৃণমূলের প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়, মুসলিম ভোটকে প্রভাবিত করতে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার গোপন চুক্তি করেছেন হুমায়ুন। এরপরই মিম জোট চিহ্নের ঘোষণা করে। পাল্টা হুমায়ুন দাবি করেন, মিম ও তৃণমূল 20 কোটি টাকার রফা হয়েছে। বিজেপি নেতৃত্ব এআই ভিডিও প্রসঙ্গে সতর্ক থাকার বার্তা দিয়েছে। 22 এপ্রিল শুনানির নির্বাচনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভিডিওর পর এলো চিঠি, এবার বড় ধাক্কা দিলেন দলেরই প্রার্থী। ভোটের মুখে হুমায়ুনের মাথায় হাত। বিধানসভা ভোটের মুখে মালদহের মানিকচক কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মোহাম্মদ তৌহিদুর রহমান দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনি শুধু প্রার্থী নন, দলের রাজ্য সহ সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদক পদেও ছিলেন। দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান এবং সাংবাদিক বৈঠকে বিষয়টি প্রকাশ করেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, দলের সাম্প্রতিক কার্যকলাপ ও চেয়ারম্যানের কিছু অনৈতিক কাজ তার নৈতিকতা এবং আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তিনি সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রার্থীপদ প্রত্যাহার করে ভোটারদের নিজেদের মতো প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, হুমায়ুন কবিরের একটি গোপন ভিডিও ফাঁস করে তৃণমূল, যেখানে বিজেপির সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ ওঠে। যদিও হুমায়ুন দাবি করেন ভিডিওটি এআই দ্বারা নির্মিত, তবে এই ঘটনার পর থেকেই দলের একাধিক নেতা পদত্যাগ করেছেন এবং মিম ও জোট ভেঙেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। 4 তারিখের পর বোঝানোর হুঁশিয়ারি অভিষেকের। নিশানায় কে? প্রথম দফার ভোটের কয়েকদিন আগে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির মাত্রা আরো চড়ছে, যেখানে শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরকে নিশানা করছে। রাইডিংয়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, 4 তারিখ ফল ঘোষণার পর বিজেপির প্রভাব শেষ হয়ে যাবে। এদিন রাইডিংয়ের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপির এক নেতা 7 কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন, যেখানে সুইমিং পুল রয়েছে আর গরিব মানুষের টাকা বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, ওই নেতা টাকা নিয়ে পেট্রোল পাম্প তৈরি করেছেন এবং বাইরের রাজ্য থেকে লোক এনে সেখানে রাখছেন। এছাড়াও টোটো দেওয়ার নাম করে 2018-19 সালে হাজার হাজার টাকা তোলার অভিযোগও তোলেন তিনি। অভিষেকের কথায়, আগে চুরি বা দুর্নীতি করলে জেলে যেতে হতো, এখন সেই সব মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে এবং সব অপরাধ মাফ হয়ে যাচ্ছে। তিনি ওয়াশিং মেশিন তত্ত্ব তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। শেষ পর্যন্ত তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদার হলেও তিনি অতটা উদার নন এবং 4 তারিখের পর অত্যাচারের জবাব দেওয়া হবে। আইপ্যাকের বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির অভিযোগ। সাংবাদিক সাজিয়ে বুথে লোক ঢোকানোর দাবি শুভেন্দুর। রাজ্যের বিধানসভা ভোটের আগে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, তৃণমূল কর্মীদের ভুয়ো প্রেস কার্ড দিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হচ্ছে। শুভেন্দুর মতে, এই ব্যক্তিরা প্রকৃত সাংবাদিক নন, কিন্তু তাদের মিডিয়া সদস্য হিসেবে সাজিয়ে স্পর্শকাতর এলাকা এবং বুথে ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে। তার আশঙ্কা, এই ছদ্মবেশী সাংবাদিকরা কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে ভোটারদের প্রভাবিত
করা এবং কারচুপির মতো বেআইনি কাজে করার সঙ্গে যুক্ত হতে পারে। তিনি একে তৃণমূলের পুরনো কৌশল বলেও দাবি করেছেন। নির্বাচন কমিশনের কাছে তিনি করা নজরদারি, শুধুমাত্র স্বীকৃত সাংবাদিকদের প্রবেশাধিকার এবং পরিচয়পত্রের পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন। ভোটের আগে এই অভিযোগ রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এতে। পাশাপাশি আইপ্যাকের কর্তা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি এবং ইডির তদন্তেও এই বিতর্ককে আরো তীব্র করেছে। অধীরই আমার রাজনৈতিক গুরু, আজীবন মনে রাখবো, বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে বিস্ফোরক বাইরন। ভোটের 5 দিন আগে সাগরদিঘিতে কংগ্রেস ত্যাগী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস বড় মন্তব্য করে জানান, অধীর চৌধুরী তার রাজনৈতিক গুরু এবং কংগ্রেস ছেড়ে তিনি বেইমানি করেছেন। তিনি স্বীকার করেন তার রাজনৈতিক হাতেখড়ি অধীরের হাত ধরে এবং তাকে আজীবন শ্রদ্ধা করবেন। 2023 সালে সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে বাইরন শাসক দলের বিরুদ্ধে বড় চমক দেন। সেই জয় বাম কংগ্রেস সমর্থকদের কাছে আশার আলো হয়ে উঠেছিল। তবে বছর ঘোরার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন, যা অনেক সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং তাকে গণশত্রু ও মির্জাফর তকমা দেওয়া হয়। নিজেও স্বীকার করেছেন তার দলবদলের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ক্ষোভই এবার নির্বাচনে বিরোধীদের হাতিয়ার। একই সঙ্গে অধীর চৌধুরীর সঙ্গে তার সুসম্পর্ক এবং প্রার্থী নির্বাচন নিয়েও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে, যা সাগরদিঘির নির্বাচনে প্রভাব ফেলতে পারে। পুরনো চাল ভাতে বাড়ে, অভিমানী রবিকে গাড়িতে তুলে সভায় গেলেন মমতা। টিকিট না পাওয়ার অভিমান কি মিটল? দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলাম। সেই অভিমানী প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এদিন দেখা গেল ভিন্ন মেজাজে। শুক্রবার রাসমেলা ময়দানে কোচবিহার উত্তর ও দক্ষিণের 2 প্রার্থীর সমর্থনে সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করেই পৌঁছন তিনি এবং মঞ্চে নেত্রীর পাশে বসে থাকতে দেখা যায় তাকে। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। কোনো প্রচারেই তাকে দেখা যায়নি। কোচবিহারে পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন বলে দাবি এবং সেই নির্দেশ মেনেই তিনি সভায় যোগ দেন। মমতাও তাকে পুরনো দিনের কর্মী বলে উল্লেখ করেন। এতদিন অনুপস্থিত থাকার কারণ হিসেবে রবীন্দ্রনাথ জানান, কোনো প্রার্থী তাকে ডাকেননি বলেই তিনি যাননি। তবে তিনি বলেন, দিদি আমাদের অভিভাবক এবং তার নির্দেশেই শেষ কথা। তবে তার এই প্রত্যাবর্তন শুধু নির্দেশ পালন নাকি অভিমান কাটার ইঙ্গিত তা এখনো স্পষ্ট নয়। ভবিষ্যতে তিনি সক্রিয়ভাবে প্রচারে নামবেন কিনা তা সময়ই বলবে। অশিক্ষিত সিপিআইএম এর হারমাতদের মানছি না, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার আদি বিজেপি কমিটির। খেজুরিতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে এসেছে, যেখানে পদ্ম শিবিরের প্রার্থী সুব্রত পাইকের বিরুদ্ধে আদি বিজেপি কমিটির নামে পোস্টার পড়েছে। সুব্রতকে প্রার্থী ঘোষণার পর থেকেই দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল, যা এবার পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে। পোস্টারে লেখা রয়েছে, অশিক্ষিত সিপিএম এর হারমাত বিজেপি প্রার্থী সুব্রত পাইককে আমরা মানছি না, মানব না, জয় শ্রীরাম। খেজুরির বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে ভোটের কয়েকদিন আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রক্তক্ষরণ বাড়াবে। গত নির্বাচনে খেজুরিতে জয় পেলেও সেই জায়গা ধরে রাখায় এবার গেরুয়া শিবিরের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রার্থী দেওয়ার দাবিও উঠেছিল দলের মধ্যে। ঘটনায় বিজেপির তরফে কোনো সরাসরি প্রতিক্রিয়া মেলেনি। তবে সমর্থকদের একাংশের দাবি, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে পোস্টার লাগিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে এবং এর পেছনে বিরোধী শক্তির হাত রয়েছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে কটাক্ষ করেছে এবং খেজুরিতে গেরুয়া ভিত দুর্বল হচ্ছে বলে দাবি করেছে। কংগ্রেসের জেলা সম্পাদকের সঙ্গে 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক বিজেপি প্রার্থীর। কি নিয়ে আলোচনা? ভোটদানের আবেদন জানিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলি পরস্পরকে কড়া ভাষায় আক্রমণ করছে। এরই মধ্যে উত্তর 24 পরগনার জগদ্দলে ভিন্ন ছবি দেখা যায়, যেখানে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার পৌঁছে যান জেলা কংগ্রেসের সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে এবং প্রায় 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। ভোটের আগে এই বৈঠক ঘিরে প্রশ্ন উঠলেও বৈঠক শেষে দুজনেই একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেন এবং ভোট নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান। রাজেশ কুমার বলেন, তিনি জগদ্দলের ভালো ব্যক্তিদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিচ্ছেন এবং বিপুল বাবুর মতো মানুষের সঙ্গে সাক্ষাৎ তার কাছে বড় পাওনা। তিনি স্পষ্ট করেন, ভোট চাইতে তিনি সেখানে যাননি। অন্যদিকে বিপুল ঘোষালও জানান, প্রার্থীদের তার কাছে আসা কিছু নতুন নয় এবং এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, সৌজন্যের রাজনীতিতে ফিরে আসা ভালো লক্ষণ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জগদ্দলের কোনো প্রার্থী এই কেন্দ্রে ভোটার নয়। উল্লেখ্য, এই কেন্দ্রে 29 এপ্রিল ভোট গ্রহণ। দেবাশিস কুমারের শাশুড়ির ফ্ল্যাটে প্রায় 9 ঘন্টা ধরে চলল আয়কর তল্লাশি। ভোর থেকে শুরু হয়েছিল অভিযান।
শুক্রবার ভোর থেকে মনোহরপুকুর রোডে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। একই সঙ্গে তিনি নির্বাচনী কার্যালয়েও অভিযান চলে। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে থাকা তার শাশুড়ির ফ্ল্যাটেও ভোর 5টা নাগাদ পৌঁছে যান আয়কর আধিকারিকেরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে প্রায় 9 ঘন্টা ধরে তল্লাশি চালান। দুপুর 2টো নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তারা। তবে কি কারণে এই তল্লাশি তা স্পষ্ট নয়। উল্লেখ্য, সম্প্রতি ইডি দেবাশিসকে একাধিকবার তলব করেছিল এবং জমি দখলের অভিযোগে তদন্ত চলছে। সেই সূত্রে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই পরিস্থিতির মধ্যে আয়কর দপ্তরের এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও তল্লাশি চালানো হয়। দক্ষিণ কলকাতায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত কুমারের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত মিরাজ শাহের বাড়িতেও কেন্দ্রীয় সংস্থা অভিযান চলছে। শুধু 1500 টাকা নয়, যুব সাথীতে দেওয়া হবে চাকরিও, বড় ঘোষণা মমতার। বর্তমানে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নয়া প্রকল্প যুব সাথী চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু হয়েছে এবং মার্চ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে 5 বছর পর্যন্ত দেওয়া হচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী নিয়ে বড় ঘোষণা করেন। মাথাভাঙার সভা থেকে তিনি জানান, শুধু ভাতা নয়, এই প্রকল্পে আবেদনকারীদের চাকরির ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, যুব সাথীতে আবেদনকারীদের কর্মসংস্থানের দিকটিও সরকার দেখবে। মুখ্যমন্ত্রী আরও বিভিন্ন সরকারি প্রকল্প যেমন রেশন, স্বাস্থ্যসাথী, সাইকেল, মিড ডে মিল, স্মার্টফোন ও স্কুল ড্রেসের সুবিধার কথাও উল্লেখ করেন এবং লক্ষ্মীর ভান্ডার চালু থাকার আশ্বাস দেন। পাশাপাশি যাদের টাকা পেতে দেরি হচ্ছে তারাও খুব শীঘ্রই টাকা পাবেন বলে জানান তিনি। এর আগে বনগাঁ সভাতেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যুব সাথীর টাকা শুরু হয়ে গেছে। যাদের অ্যাপ্লিকেশন পড়ে আছে আগামী দিন তারাও পাবেন এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 5 বছরের সম্পত্তি বেড়ে কয়েক গুণ, হলফনামায় চমক লাভলি মৈত্রের। সোনারপুর দক্ষিণে ফের প্রার্থী হয়েছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক অরুন্ধতী মৈত্র, যিনি লাভলি মৈত্র নামে পরিচিত। মনোনয়ন জমার পর তার হলফনামা থেকে গত 5 বছরের সম্পত্তি বৃদ্ধির উল্লেখযোগ্য ছবি সামনে এসেছে। 2021 সালে প্রথমবার জয়ী হওয়ার লাভলির সম্পত্তি তখন ছিল প্রায় 49 লক্ষ টাকা, যা বর্তমানে বেড়ে প্রায় 2.70 কোটির ঘরে পৌঁছেছে। একই সময়ে তার স্বামী সৌম্য রায় সম্পত্তিও বেড়ে 1.5 কোটির কাছাকাছি হয়েছে। তবে এখনো তাদের কারোর নামে স্থাবর সম্পত্তি নেই। ব্যাংকে জমা অর্থ, স্থায়ী আমানত ও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে তাদের বিনিয়োগ রয়েছে। নগদ টাকা তুলনায় কম, লাভলির কাছে 90,000 টাকা এবং তার স্বামীর কাছে 20,000 টাকা। সোনার পরিমাণও বেড়ে লাভলির কাছে প্রায় 1000 গ্রাম রয়েছে, যার মূল্য 1 কোটির বেশি। তার স্বামীর কাছে উল্লেখযোগ্য সোনা রয়েছে। এবার হলফনামায় প্রায় 50 লক্ষ টাকার ঋণের কথাও উল্লেখ করেছেন তিনি। এছাড়া 2023 সালের 25 লক্ষ টাকার বেশি মূল্যের একটি গাড়ি কেনেন। সাম্প্রতিক অর্থ বছরে তিনি ও তার স্বামী কয়েক লক্ষ টাকা আয়করও দিয়েছেন। আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ কেন্দ্র। দেশ জুড়ে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্র সরকার ধাক্কা খেয়েছে। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়। বিলের পক্ষে 298টি এবং বিলের বিপক্ষে 230টি ভোট পড়ে। মোট ভোট ছিল 528টি। ফলে বিলটি পাশ করাতে ব্যর্থ হয় নরেন্দ্র মোদীর সরকার। ফলাফল ঘোষণার পর বিরোধী শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। বিল নিয়ে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা আসন পুনর্বিন্যাসে বিরোধিতা করছেন তারা আসলে এসসি ও এসটি আসন বৃদ্ধির বিরোধিতা করছেন। তিনি আরও জানান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলের বর্তমানে 543টির মধ্যে 129টি আসন রয়েছে, যা 23.76%। পুনর্বিন্যাসের পর মোট আসন 816 হলে এই 5 রাজ্যে আসন হবে 195, অর্থাৎ 23.87%। ফলে কোনো ক্ষতি হবে না। ভোটদানের জন্য এই দিন লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, বাংলার ভোটে বুলেট প্রুফ গাড়ি নামানো নিয়ে হুঙ্কার অনুব্রতর। বাংলার নির্বাচনে প্রথমবারের মতো বুলেট প্রুফ বিশেষ গাড়ি ব্যবহার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে কটাক্ষ করেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, বেশি বাঁদরামি করলে সাজোয়া গাড়ি সব খেয়ে নেব। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন। এভাবেই নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুব্রত দাবি করেন, এই সাজোয়া গাড়ি ভয় দেখানোর জন্য আনা হয়েছে এবং বাংলাকে নিন্দা করার উদ্দেশ্যেই এর ব্যবহার। তিনি আরো বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার বেঙ্গলে থাকে, এখান থেকে সবাইকে নিয়ে যায়। নিজের মন্তব্য নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
শুক্রবার মঙ্গলকোটের কাশেমনগর ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন অনুব্রত। সভা থেকে তিনি বিধানসভা নির্বাচন নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন। উত্তরবঙ্গের শক্তি বাড়ল বিজেপির, বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ। ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে বিজেপির শক্তি বেড়েছে। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ঘোষণা করেছে যে তারা এবার বিজেপিকে সমর্থন করবে। যদিও বিধানসভা নির্বাচনে তারা নিজেদের প্রার্থী দিয়েছিল এবং উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে প্রায় 40 জন প্রার্থী দাঁড় করিয়েছিল। এখন তারা নিজেদের প্রার্থীদের প্রচার বন্ধ করে বিজেপির পক্ষে প্রচারে নামবে। এই সিদ্ধান্তের পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কামতাপুরী বা রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাসকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর হওয়ায় এই সমর্থন রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক জানান, কেএলও চেয়ারম্যান জীবন সিংহের সঙ্গে সরকারের শান্তি আলোচনার ভিত্তিতেই তারা বিজেপিকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাত শক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি মাতৃভাষার স্বীকৃতি সহ সব দাবি পূরণ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের